হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 10 এর সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সরল সুদ কষা, সেই সরল সুদ কষা সম্পর্কে জানবো। তো সরল সুদ কষা এই জিনিসটার মধ্যে এটা হচ্ছে সব থেকে মেন সুদ। সুদ জিনিসটা কি বলতো, ধরো কেউ কাউকে টাকা দিল বা কেউ কারো থেকে টাকা নিল, সেক্ষেত্রে কি কন্ডিশন হয়? মনে করো তুমি তোমার বন্ধুকে 1000 টাকা দিয়েছো এবং কি বলেছো যে 3 মাস পরে টাকাটা দিতে হবে, তার বদলে সে তোমাকে 1050 টাকা দেবে। তার মানে কি, তুমি তাকে দিয়েছিলে 1000 টাকা আর সে তোমাকে ফেরত দিল কত? 1050 টাকা। তো এখানটায় দেখো দুটোর মধ্যে কি 50 টাকার গ্যাপ হয়ে গেল। এই 50 টাকার যে গ্যাপ হলো এটাকেই বলা হয় কি সুদ। মানে কি, কোনো কিছুর পরিবর্তে যখন কিছু দেওয়া হয় তখন তার উপরে যেটা ধার্য হয় সেটাই হচ্ছে সুদ। সুদ শব্দটা সাধারণত কোথায় দেখা যায়? ব্যাংক, পোস্ট অফিস এসবের ক্ষেত্রে দেখা যায়। কখন এই সুদ ক্যালকুলেট হয়? যখন কাউকে টাকা দেওয়া হচ্ছে অথবা যখন কারো থেকে টাকা নেওয়া হচ্ছে। মানে ধরো তুমি ব্যাংকে 1000 টাকা রাখলে, 1000 টাকা রাখলে 3 বছরের জন্য। তো ব্যাংক তোমাকে তারপরে কি করবে? 3 বছর পরে হয়তো 1000 টাকার জন্য তোমাকে ব্যাংক 1100 টাকা ফেরত দিচ্ছে। তাহলে 1000 টাকা রেখেছিলে, ফেরত পাচ্ছ 1100 টাকা। তাহলে কত টাকা বেশি পেলাম? 1100 বিয়োগ 1000। তার মানে কি, এই 100 টাকা যেটা বেশি পেলাম, এই 100 টাকাই হচ্ছে কি সুদ। সুদ দু ক্ষেত্রেই ক্যালকুলেট করা যায়। যখন কাউকে টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রেও সুদ হয়, যখন কারো থেকে টাকা নেওয়া হচ্ছে সেক্ষেত্রেও সুদ হয়। কিন্তু এক্ষেত্রে কি হয় বলতো, যখন সুদ দেয় বা সুদ নেয় তখন সেই সুদের পরিমাণ টাকার হিসাবে হয় না, সুদের পরিমাণ কি পার্সেন্টেজের হিসাবে ক্যালকুলেট করা হয়। মানে কি, ধরো বলা হলো কি R% বার্ষিক সুদ, এইভাবে কোনো কিছুতে বলা হয়। যখন দেখবে ব্যাংকে টাকা রাখতে যাই আমরা বা লোন নিতে যাই, তখন দেওয়া থাকে কি যে R% মানে 9% পার অ্যানাম বা 10% পার অ্যানাম, এরকম করে কিন্তু থাকে। মানে পার্সেন্টেজটা কত সেটা বলা থাকে। এই পার্সেন্টেজ এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে কিন্তু সরল সুদ বুঝতে কোনো অসুবিধা হবে না। তো R% বার্ষিক সরল সুদ বলতে কি বোঝায়? তো জিনিসটাকে একটু বোঝাই, তাহলে কি তোমাদের মুখস্থ করতে হবে না। আর এবার মাধ্যমিকের যে কোশ্চেন দেখেছো, বই থেকে কিন্তু অঙ্ক একদমই আসেনি, অনেক অঙ্কই বইয়ের বাইরে। সব চ্যাপ্টারে সাধারণত বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসে না, সেগুলোতেও কিন্তু বইয়ের বাইরে থেকেই কোশ্চেন এসছে। সুতরাং জিনিসগুলোকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে কিন্তু অঙ্ক করতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। তো দেখো এখানটা যেটা আমি বললাম কি R% বার্ষিক সুদ, তাহলে এই কথাটার অর্থটা কি সেটা বোঝার চেষ্টা করি। বার্ষিক বলতে বোঝায় কি 1 বছরের। তাহলে R% 1 বছরের সুদ। তাহলে জিনিসটা কি দেখি। তো দেখো এটা যদি আমি ভালোভাবে লিখি তাহলে কি 100 টাকায় 1 বছরের সুদ আর টাকা। এটা হচ্ছে কি এই জিনিসটার বিস্তারিত রূপ। মানে R% বার্ষিক সুদ বলতে বোঝায় কি 100 টাকায় 1 বছরের সুদ হয় আর টাকা। মনে করি কি কেউ P টাকা রেখেছে, তার মানে কি তার মূলধন যদি P টাকা হয়, তাহলে লিখছি এখানে কি মূলধন P টাকা। আর রেখেছে মনে করি সময় রেখেছে কত? সময় রেখেছে মনে করি কি T বছরের জন্য। তাহলে তার সুদ কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ সুদ কত সেটা আমি ক্যালকুলেট করতে চাইছি। আর আমাকে কি দেওয়া আছে? বলা আছে কি R% যেটা, এটা বার্ষিক সুদ। তাহলে সুদের পরিমাণটা কত, টাকার পরিমাণটা কত সেটা এখানটায় বের করতে চাইছি। তাহলে দেখো ঐকিক নিয়মে করি, তাহলে 1 টাকায় 1 বছরের সুদ হয়ে যাবে R/100 টাকা। তাহলে P টাকায় T বছরের সুদ হয়ে যাবে কি P/T/100, এত টাকা। তাহলে দেখো আমি যেটা চাইছিলাম কি P টাকা যদি T বছরের জন্য R% বার্ষিক সরল সুদের হারে রাখা হয়, তাহলে সুদের পরিমাণটা হয়ে যাবে এইটা। কোথা থেকে পেলাম এটা? এটা পেলাম কি ঐকিক নিয়ম থেকে। তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু সুদ কষা সমস্ত অঙ্কটা হবে। যখন তোমরা অঙ্কগুলো করবে তখন এত বড় নিয়ম করার দরকার নেই, জাস্ট এইটুকুনি কিন্তু মনে রাখলেই হয়ে যাবে। সুদ কষায় কিন্তু মাত্র একটাই ফর্মুলা। তো ফর্মুলাটা কি সেটা লিখে নিই।
তো দেখো এখানটায় কি তাহলে লিখছি কি যে আসল আসল মানে যে টাকাটা তুমি জমা রেখেছো সেটা হচ্ছে কি পি টাকা। সময় কত সময়ের জন্য জমা রাখা হয়েছে, সময় মনে করি কি টি বছর, টি বছরের জন্য জমা রাখা হয়েছে। আর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার এটা বলা আছে কি আর পার্সেন্ট। তাহলে সুদ, সুদকে সবসময় কি আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সুদ আই ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা আমরা কি দেখলাম, পি আর টি বাই 100। তাহলে কিন্তু এই একটাই ফর্মুলা, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এই ফর্মুলা দিয়েই কিন্তু সব রকম অঙ্ক হবে। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা পি এরও মান পাবো, আর এরও মান পাবো, টি এরও মান পাবো। তো দেখো যদি আমি লিখি তাহলে এখানটায় কি যদি আমি গুণ করি তাহলে কি হয়ে যাবে, আই গুণন 100 সমান সমান পি আর টি। এবার যার মান দরকার তাকে এই সাইডে রাখবো, বাদ বাকিগুলোকে নিচে নিয়ে চলে আসি। তাহলে ধরো যদি আমি পি দরকার হয় তাহলে পি ইজ ইকুয়াল টু আই গুণন 100 বাই আর গুণন টি, এটা পি এর মান হয়ে গেল। একই রকম ভাবে যদি আমার টি দরকার হয় তাহলে টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি আই গুণন 100 বাই পি গুণন আর, হয়ে গেল। একই রকম ভাবে যদি আমার আর দরকার হয় তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি আই গুণন 100 বাই পি গুণন টি। তাহলে দেখো এই একটা ফর্মুলা দিয়ে কিন্তু সবের মান পাওয়া যাচ্ছে। তাহলে এই একটা ফর্মুলা মনে রাখলেই হবে, এই ফর্মুলাগুলো কিন্তু না মনে রাখলেও চলবে। তাহলে এই একটা ফর্মুলা 1 নাম্বার, এই একটা ফর্মুলা 2 নাম্বার, এই একটা ফর্মুলা 3 নাম্বার, আর এই একটা ফর্মুলা 4 নাম্বার। এই চারটে ফর্মুলা কিন্তু একটাই মেন ফর্মুলা থেকে তৈরি হচ্ছে। আর এর সাথে যেটা আরেকটা আসে সেটা হচ্ছে কি সুদ আসল। তাহলে কি জিনিসটা কি আসে, সুদ আসল। সুদ আসল কথাটাকে যদি ব্রেক করা হয় তাহলে কি দাঁড়ায়, সুদ আসলকে যদি ব্রেক করা হয় তাহলে সুদ যোগ আসল। তাহলে সুদের মান হচ্ছে আই আর আসল হচ্ছে পি, এই জিনিসটা কিন্তু আসে। তাহলে কি এইখানটায় তোমাদের 5টা জিনিস কাজে লাগবে, 1 2 3 4, আর এইটা হচ্ছে 5 নাম্বার। এই 5টা জিনিস যদি জানো তাহলে কিন্তু সরল সুদ কষা পুরো চ্যাপ্টার কমপ্লিট, শুধুমাত্র এই 5টা ফর্মুলার সাহায্যে। তাহলে এবার কি ফর্মুলা তো জানা গেল, এবার তাহলে এক্সারসাইজের অঙ্কগুলো করে দেখা যাক। তো এক্সারসাইজের অঙ্কগুলো দেখো, চ্যাপ্টার নাম্বার 2 কোষে দেখি 2, কোষে দেখি 2 এর 1 নাম্বারটায় কি বলেছে দেখে নি। 1 নাম্বারটায় দেখো কি বলা আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে। তাহলে আমরা এখানটায় জানি কি চারটেই ফ্যাক্টর আছে, কি কি দেওয়া আছে তাহলে লিখে নিই। তাহলে 1 নাম্বারটায় কি দেওয়া আছে, যে দুই বন্ধু একসাথে ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে এখানটায় লিখে নিই কি সুদের হার। তো সুদের হার কত দেওয়া আছে, বলা আছে কি 12%। 12% হারে কত টাকা ধার নিয়েছে, 15,000। তাহলে আসল, আসল সমান সমান হচ্ছে 15,000, এত টাকা। আর কি বলা আছে, 4 বছর পরে তারা ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তার মানে কি 4 বছর পরে সুদের পরিমাণটা কত সেটা এখানটায় জানতে চাইছে। তাহলে সময় কত, সময় হচ্ছে 4 বছর। তাহলে কি জানতে চেয়েছে, যে সুদের হার কত। তাহলে ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা দেখো আমি লিখে রেখেছি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে সুদ সমান সমান পি আর টি বাই 100। তাহলে পি এর মান কত এখানটায় 15,000, আর এর মান কত এখানে 12, আর টি এর মান 4, নিচে হয়ে গেল 100, 0 0 0 0 কেটে দিলাম। তাহলে কি 15 আর 12 গুণ করলে 180 গুণন 4, তাহলে গুণ করে দাও, 32 এর 2 হাতে থাকলো 3 7, তাহলে এত টাকা।
তাহলে এটাই অ্যান্সার। অতএব 4 বছর পরে তাদেরকে 7,200 টাকা সুদ দিতে হবে। 2 নাম্বারটায় কি বলা আছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তার মানে এখানে সেমই অঙ্ক, কিন্তু আলাদাটা কি, এখানটা সময়টা উল্লেখ করা নেই, সময়টা আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। তো দেখো 2 নাম্বারটায় কি বলা আছে, বলা আছে কি যে 2005 সাল, 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে সময়টা লিখে নি, সময় ইজ ইকুয়াল টু 1 জানুয়ারি থেকে 27 মে। এবার সময়টা এখানটা বের করতে হবে, আর সালটা বলে দিয়েছি কি 2005 সাল। তো সালটা বলার মানেটা কি বলতো, ফেব্রুয়ারি মাসটাকে দেখতে বলেছে, কারণ আমরা জানি কি লিপ ইয়ার হলে সেই মাসে 29টা দিন থাকে, আর লিপ ইয়ার না হলে 28টা দিন। তো দেখো 2005 লিপ ইয়ার তো নয়, তাহলে এখানটায় কি জানুয়ারি মাসের 31 দিন, ফেব্রুয়ারি মাসের 28 দিন, মার্চের 31 দিন, এপ্রিলের 30 দিন, আর 27 মেতে যেহেতু হয়ে গেছে, তাহলে 26 মে অব্দি সুদ ক্যালকুলেট হয়েছে। তাহলে এটার হয়ে গেল কত, 26 দিন। তাহলে টোটাল কত দিন হচ্ছে সেটা তাহলে দেখি, তাহলে যোগ করলে হয়ে যাবে কি 10, 6, 16, হাতে থাকলো 1, 3 3 6, 7 8 9, 10 11 12 13 14, তাহলে হয়ে গেল কি 146 দিন। তাহলে দেখো এটাকে তো দিনে রাখা যাবে না, কারণ ফর্মুলায় যে টিটা, সেই টিটা বছরে আছে, তাহলে এটাকেও বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে কি করব, এখানটায় 365 দিয়ে এটাকে ভাগ করে দিই। তাহলে 365 দিয়ে ভাগ করাতে এটা হয়ে গেল কি বছর। এটাকে দেখো কাটাকাটি 73 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 5, 73 দুগুণ হয়ে যায় এটা, আর 73 দিয়ে কাটো, প্রথমে কি 5 বার যাচ্ছে, তাহলে হয়ে গেল কত 2 এর 5 বছর। এই অবধি থাক। আর কত দেওয়া আছে, আর বলা ছিল কি এখানটায় 6% সরল সুদের হারে 2,000 টাকা, তাহলে আর বলা আছে 6%, আর পি বলা আছে 2,000 টাকা। এই কন্ডিশনে কি বের করতে বলেছে, এই কন্ডিশনে বলেছে কি আইটা ক্যালকুলেট করো, অর্থাৎ সুদের পরিমাণ কত সেটা ক্যালকুলেট করো। তাহলে এখানটায় কি আমরা জানি কি জানি যে আই ইজ ইকুয়াল টু পি আর টি, নিচে হচ্ছে 100। এইবার দেখো পি এর মান কত 2,000, আর এর মান কত 6, আর টি এর মান দেখো ভগ্নাংশে, মানে 2 এর 5, তাহলে ওপরে বসলো 2, ভগ্নাংশ হলে কি এখানটায় লেখা উচিত ছিল 2 এর 5, যেহেতু 2 এর 5টা গুণ আকারে আছে, তাহলে 2টা ওপরে বসবে, 5টা নিচে চলে আসবে। তো যদি কখনো দেখো যে ভগ্নাংশ আছে, তাহলে কি লবের ক্ষেত্রে ওপরেরটাকে বসাবো, আর হরের ক্ষেত্রে নিচেরটাকে বসাবো, মানে 2টা ওপরে বসে যাবে, 5টা চলে আসলো কি নিচে। তাহলে এখানে 100 গুণ ছিলই, তাহলে এইটুকুনিকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে দেখো 0 0 0 0 কাটলো, 5 দিয়ে কেটে দিই 4, 4 6 24, 24 দুগুণ 48, তাহলে কত টাকা হয়ে গেল 48 টাকা। তাহলে তাদেরকে কত সুদ দিতে হবে, তাদেরকে 48 টাকা সুদ দিতে হবে। 3 নাম্বারটায় কি বলা আছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত। তাহলে এতক্ষণ কিন্তু শুধু সুদ বের করতেই দিয়েছিল, এইবার বললো কি স্ববৃদ্ধি মূলটা বের করো। তাহলে স্ববৃদ্ধি মূল বলতে কি যেটা আসল ছিল প্লাস যেটা বাড়লো, দুটো একসাথে, মানে সুদ আসল যে আমরা ক্যালকুলেট করেছিলাম, সুদ আসলে আর একটা নামই হচ্ছে কি স্ববৃদ্ধি মূল। তাহলে কি কি লেখা আছে দেখে নি। তাহলে 3 নাম্বারটা কি বলা আছে, সুদের হার। তাহলে দেওয়া আছে সুদের হার বলা আছে কত 8.13%, আর সময় বলা আছে কত, সময় বলা আছে 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস এই সময়ে, আর আসল দিয়ে দিয়েছে 960 টাকা, বলা আছে কি এর স্ববৃদ্ধি মূল কত হবে সেটা বের করো। তো দেখো ফার্স্টে তো এটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাহলে এটাকে করে নি ঠিকঠাক। তাহলে
3 8 24 প্লাস 1 তাহলে 25, নিচে হয়ে গেল 3 এত পার্সেন্ট। আর এখানটায় দেখো বলেছিলাম কি যে টি সবসময় বছরে ক্যালকুলেট হয়, তো মাস থাকলেও হবে না, এটাকে বছরেই আনতে হবে। এক বছর মানে 12 মাস, 12 যোগ 3, তাহলে এটা হয়ে গেল কি 12 মাস যোগ 3 মাস, তাহলে টোটাল হয়ে গেল কত 15 মাস। এইবার 15 মাস হয়ে যাওয়াতে কি এটাকে কিন্তু বছরে কনভার্ট করাটা ইজি, কারণ আমরা কি জানি যে 12 মাসে এক বছর হয়, তাহলে মাসকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাহলে 15 ভাগ 12 এত বছর। তো এখানে কাটাকাটি করি, 3 দিয়ে কাটি, তাহলে 3 5 15 আর 3 4 হচ্ছে 12, তাহলে কত হয়ে গেল 5 4 বছর। তাহলে সময়টা হয়ে গেল কত 5/4 বছর। আর আসলটা কত বলা ছিল, আসল মানে যে টাকাটা রেখেছিল, আসল বলা আছে কি 960 টাকা। তো বলা আছে কি স্ববৃদ্ধি মূলটা বের করো এখানে। তাহলে স্ববৃদ্ধি মূল বের করার আগে কি আগে সূত্রটা বের করি। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি কি যে I is equal to P/R/T by 100। তাহলে মানগুলো বসাই, মানে দেখো পি এর মান কত ছিল 960 গুণন আর কত দেওয়া ছিল, আর ভগ্নাংশে ছিল। তো আগের অঙ্কটায় বললাম কি ভগ্নাংশ যদি থাকে তাহলে এটা কি করব, যেখানটায় 8 ছিল সেখানেই এটা বসবে, মানে 25/3 এখানে হিসাব মতন বসার কথা, কিন্তু 25টাকে ওপরে লিখলাম যেহেতু গুণ আকারে ছিল, তাই 3টা যেহেতু হর আছে তাহলে এটা কিন্তু নিচে চলে আসবে। তাহলে এখানে হয়ে গেল 3, 100 তো আগে থেকে গুণ ছিল 100 লিখলাম, আর টি এর মান দেখো এটাও ভগ্নাংশ 5/4, তাহলে উপরে বসলো 5 যেহেতু টি উপরে ছিল, আর নিচে চলে আসলো কি 4। তাহলে ভগ্নাংশ থাকলে চাইলে তোমরা আর টি এর জায়গায় বসিয়ে নিয়ে সেকেন্ড লাইনে এটা করতে পারো, বা সরাসরিও এটা করে দিতে পারো। মানে আর যেহেতু ভগ্নাংশ তাহলে 25/3 ওপরেই বসার কথা, আর যেহেতু গুণ আকারে আছে তাই 3টা নিচে চলে আসলো। টি এর ক্ষেত্রেও তাই 5/4 যেহেতু 5 ওপরে বসার কথা, 4 কিন্তু নিচে চলে আসলো। এবার তাহলে কাটাকাটিটা করে দেখি কি হচ্ছে। তাহলে দেখো এখানে 0 আর 0 কেটে গেল, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 দুগুণ 6 32। আবার 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে হয়ে গেল 8, 5 দিয়ে 10কে কাটি, উপরে কাটলে 1 নিচে কাটলে 2, আবার এই 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে পড়ে থাকলো কি এখানে 4, আর এখানটায় পড়ে থাকলো কি 25, শুধু আর কিছু পড়ে নেই। তাহলে দেখো এটা কত হয়ে গেল 4 গুণন 25 মানে 100 টাকা। তাহলে এটা হয়ে গেল কি সুদ, কিন্তু আমাদের কাছে কি চেয়েছিল স্ববৃদ্ধি মূল কত, তাহলে লিখে নি স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল বলতে কি আসল প্লাস সুদ, তাহলে আসল যোগ সুদ, এটাই হচ্ছে স্ববৃদ্ধি মূল বা সুদ আসল একই জিনিস। তাহলে আসল কত ছিল 960 আর সুদ কত হলো 100, তাহলে টোটাল হয়ে গেল কত 1060 টাকা। তাহলে এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে 3 নম্বরে কি উত্তর হলো, 3 নম্বরে উত্তর হলো কি স্ববৃদ্ধি মূল 1060 টাকা। 4 নম্বরটা দেখো কি বলা আছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তার মানে কি এখানটা সবই দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আসলের পরিমাণ দেওয়া আছে অর্থাৎ ধারের পরিমাণ দেওয়া আছে, আর সময়টা দেওয়া আছে। বলেছে কি 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা ধার শোধ করতে হবে। তাহলে লিখে নি যা যা দেওয়া আছে। 4 নম্বর কি বলা আছে, সুদের হার, তাহলে সুদের হার বলা আছে 6%, 6% সরল সুদের হারে সময় বলা আছে কত 2 বছর, আর কত টাকা ধার নিয়েছে অর্থাৎ আসল বলা আছে কত, আসল বলেছে কি যে 3200 টাকা, 3200 টাকা। তো কি বলা আছে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে।
তাহলে এখানেও সুদে আসলে চেয়েছে, তাহলে আগে সুদটা বের করি, তারপর আসলের সাথে যোগ করে দেবো, তাহলে সুদ আসল চলে আসবে। তাহলে কি আমরা জানি, তাহলে আমরা জানি যে I ইজ ইকুয়াল টু কি হয়, পি আর টি বাই 100। তাহলে মানটা বসাই, পি এর মান হচ্ছে 3200 গুণন আর এর মান হচ্ছে 6, টি হচ্ছে 2, নিচে চলে আসলো কত 100। তাহলে 0 0 0 0 কেটে গেল। তাহলে গুণ করে দিই একটা একটা করে, 6 2 12, 2 18, 1 19 গুণন 2, আবার গুণ করো, তাহলে 4 9 2 18 8, হাতে থাকলো 1, 2 1 2 1 3। তাহলে সুদ হয়ে গেল কত, সুদ হয়ে গেল কিন্তু 384 টাকা। কিন্তু কি চেয়েছিল আমাদের কাছে, যে সুদে আসলে তাকে কত টাকা ফেরত দিতে হবে। তাহলে সুদ আসল, তাহলে সুদ আসল, সুদ আসল মানে সুদ যোগ আসল, তাহলে সুদ যোগ আসল। তাহলে দেখো এখানে সুদের মান কত 384 টাকা, প্লাস আসল কত ছিল 3200 টাকা। তাহলে যোগ করে দাও, 4 8 5 3, তাহলে এত টাকা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি লিখবো, 2 বছর পরে তাকে 3584 টাকা সুদে আসলে ধার শোধ করতে হবে। নাম্বারটা দেখো কি বলা আছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। শোভা দেবী কত টাকা জমা রেখেছিলেন? তাহলে এই অঙ্কতে কিন্তু সুদ চাইনি, বলা আছে কি সুদের পরিমাণ দেওয়া আছে 840 টাকা। তো বলা আছে কি তিনি কত টাকা রেখেছিলেন যে 2 বছরে তিনি 840 টাকা সুদ পেলেন। তাহলে কি কি দেওয়া আছে এখানে লিখে নি। তাহলে 5 নাম্বার কি বলা আছে, সুদের হার, সুদের হার দেওয়া আছে কত 5.25 এত পার্সেন্ট। সময় বলা আছে কি যে তিনি 2 বছরের জন্য টাকাটা রেখেছিল। আর কি দেওয়া আছে, বলা আছে কি যে তিনি সুদ হিসাবে পেয়েছিল 840 টাকা। তাহলে আসল কত, তাহলে এখানটায় লিখে নি সুদ, সুদ ইজ ইকুয়াল টু 840 টাকা। তাহলে এক্ষেত্রে কোশ্চেন হচ্ছে আসলটা কত। তাহলে একই রকম ভাবে আমরা লিখে নি কি, আমরা জানি, তাহলে আমরা কি জানি যে পি এর ফর্মুলাটা জানি। তখন যে ফার্স্টে নাম্বারিং করে লেখা হয়েছিল 1 2 3 4 করে, তার মধ্যে পি এর ফর্মুলাটা লিখি। তাহলে পি সমান সমান হয় কি যে 100 গুণন আই নিচে আর গুণন টি। তাহলে প্রত্যেকটার মান বসিয়ে ক্যালকুলেট করি, তাহলে দেখি কত আসছে। তাহলে এখানটায় 100, আই এর মান কত 840, আর এখানটায় কি আর এর মান বলা ছিল কি 5.25 গুণন টি বলা আছে 2। তাহলে এই পয়েন্টটা উঠে গিয়ে উপরে চলে গেল 100। এইবার কি কাটাকাটি কি দিয়ে করব, কাটাকাটি 25 দিয়ে করি, অনেক ছোট হয়ে যাবে। তাহলে 25 দিয়ে যদি আমি 100 কে কাটি তাহলে 4 বার হয়, আর 25 দিয়ে যদি কাটি তাহলে কি 50 2 বার হলো 51 হয়ে গেল। এবার দেখো একবার আছে কি 21, 21 দিয়ে যদি কাটো তাহলে এখানে হয়ে গেল কি 4 0, আর কি পড়ে আছে এই 2টা পড়ে আছে, তাহলে 2টাকে কেটে দিই, তাহলে হয়ে গেল 20। তাহলে 8 আর 20 গুণ করলে হলো 80 গুণন 100, মানে হয়ে গেল কি 8000 টাকা। অর্থাৎ তিনি 8000 টাকা ব্যাংকে রেখেছিলেন, যার ফলে তিনি 2 বছরে 840 টাকা সুদ পেয়েছেন। 6 নাম্বারটা কি বলা আছে দেখি, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে দেখো এখানটা কি কি দেওয়া আছে লিখে নি। প্রথমে দেওয়া আছে কি সুদের হার, তাহলে সুদের হার
অর্থাৎ এটাকে আর বলা হয়। আর সমান সমান দেওয়া আছে কত? 12%। আর কি সুদের পরিমাণটা দেওয়া আছে, সুদ দেওয়া আছে, অর্থাৎ আয় দেওয়া আছে। আয় কত বলা আছে? 378 টাকা। এবং এই সুদটা তাকে বলেছে কি মাসিক দিতে হয়, মানে প্রতি মাসে দিতে হয়। তাহলে সময়টা কত বলা আছে এখানে? সময় তাহলে হচ্ছে কি, সময় টি ইজ ইকুয়াল টু 1 মাস। কিন্তু আমরা কি জানি যে এই ফর্মুলায় টি কিন্তু মাসে নয়, টি বছরে ক্যালকুলেট হয়। তাহলে এটাকে বছর করতে হলে আমরা কি জানি যে মাসকে বছর করতে হলে কিন্তু 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1/12 বছর। তাহলে এই ক্ষেত্রে বলা আছে কি তিনি কত টাকা ধার নিয়েছিলেন, অর্থাৎ এক্ষেত্রে পিটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা পি এর তো ফর্মুলা জানি আমরা, তাহলে সেটা লিখে নিই। তাহলে আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু কি হয়, 100 গুণন আই নিচে আর গুণন টি। তাহলে এই মানগুলো বসিয়ে দিই, বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানটা বসাচ্ছি কি 100, আই এর মান কত? 378, আর এর মান হচ্ছে 12, আর টি এর মান হচ্ছে 1/12। তাহলে দেখো এই নিচে নিচেই তো কেটে গেল, এই 12 দিয়েই কেটে গেল। তাহলে ওপরের সাথে কিছু কাটাকাটি করতে হলো না। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 37800, এত টাকা। তাহলে কি তিনি এত টাকা অর্থাৎ 37,800 টাকা ধার নিয়েছিলেন। 7 নাম্বারটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 7 নাম্বারের মতন অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসছে ইদানিং। কি বলা আছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ জিনিসটাকে একটু বুঝি। দ্বিগুণ মানে কি জিনিস? তাহলে দ্বিগুণ, দ্বিগুণকে যদি ভাগ করা যায় তাহলে হচ্ছে কি দ্বি মানে 2 গুণ। তার মানে যদি কেউ 100 টাকা জমা রাখে, 100 টাকা যদি জমা রাখে সেটা হয়ে যাবে কি দ্বিগুণ, অর্থাৎ 200 টাকা। মানে যে টাকাটা জমা রাখছে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি এখানে পি যদি 100 টাকা হয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ পাচ্ছে, মানে সুদ আসল হচ্ছে এটা। তার মানে পি প্লাস আই, সুদ আসল মানে আমরা কি জানতাম? পি প্লাস আই। তাহলে পি প্লাস আই হয়ে যাচ্ছে 200 টাকা। তাহলে দেখো আই কত হয়ে যাবে? 200 বিয়োগ পি মানে 100, তার মানে হয়ে গেল কত? 100 টাকা। তাহলে দেখো দ্বিগুণ বলতে কি বোঝায়? যে যত টাকা রাখা হয়েছিল সেই টাকাটাই কি সুদ হিসাবে পাওয়া গেল। কারণ আমরা কি জানি দ্বিগুণ মানে কি সে সুদ আসলে ডাবল টাকাটা পাচ্ছে, অর্থাৎ সুদ আসল মানে পি প্লাস আই হচ্ছে 200 টাকা। আর পি যদি 100 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে যদি আই ক্যালকুলেট করো মানে 200 প্লাস পি ছিল, ওই সাইডে গিয়ে মাইনাস পি মানে -100, 200 থেকে 100 বিয়োগ করলে 100 টাকা। অর্থাৎ দ্বিগুণ যদি হয় তাহলে হচ্ছে 200 টাকা। এবার ধরো দ্বিগুণ বলা নেই, বলা আছে কি 3 গুণ। তাহলে কি এই জায়গাটায় দ্বিগুণ না দিয়ে তোমাকে বললো কি 3 গুণ, 3 গুণ। তাহলে 100 টাকা কত হয়ে যাবে? তাহলে 100 টাকা কিন্তু 3 গুণ হওয়া মানে হয়ে যাবে 300 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে সে পাচ্ছে কত? সে পাচ্ছে হচ্ছে 300 টাকা। তাহলে সেক্ষেত্রে তার সুদ কত হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে কি 300 বিয়োগ 100 মানে 200 টাকা। তার মানে যতটাই পাক, সে 3 গুণ পাক, 4 গুণ পাক, 5 গুণ পাক, সেটা কিন্তু এখানটায় তত সংখ্যাটাই গুণ হবে। এটা আমি 100 দিয়ে বোঝালাম, কিন্তু পরীক্ষায় যদি আসে তাহলে x দিয়ে করাটাই বেশি ভালো। তো চলো অঙ্কটা করে নি। তো কি বলা আছে? যে বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে 7 নাম্বার, এখানে সরল সুদের হার, সরল সুদের হার অর্থাৎ আরটা দেওয়া আছে কি 6%। বলা আছে এই সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে ধরি আসল, তাহলে ধরে নিচ্ছি কি ধরি আসল 100 টাকা। আর কি লিখবো? যেহেতু দ্বিগুণ টাকা সে ফেরত পেয়েছে তার মানে সুদ আসল 200 টাকা।
তাহলে সুদ আসল হয়ে যাবে কত? সুদ আসল হচ্ছে 200 টাকা। এবার দেখো এই ফর্মুলার মধ্যে তো সুদ আসলে কোনো ব্যাপার নেই, সুদের ব্যাপার আছে, তাহলে সুদটা বের করি। অতএব সুদ সমান হচ্ছে সুদ আসল মাইনাস আসল। তাহলে এখানটায় মানগুলো বসাই। সুদ আসল কত? 200 বিয়োগ 100, তার মানে হয়ে গেল কত? 100 টাকা। তাহলে দেখো এখানটা সব পাওয়া গেল। সুদের হার জানা আছে, আসল অর্থাৎ পিটা এখানটায় জানা আছে, লিখে দিই এখানে পি জানা আছে, আর সুদ এখানটায় আইটা তাহলে জানা গেল। এবার কি চাইছে? সময় চাইছে, তাহলে টি। তাহলে আমরা তো টি এর ফর্মুলা জানি, তাহলে লিখে নিই। আমরা জানি যে টি সমান হয়ে যায় কি 100 গুণন আই নিচে পি গুণন আর। তাহলে মানগুলো এখানটায় বসাই। তাহলে 100 তো 100ই বসলো, আই এর মান হচ্ছে 100, পি ও 100, আর দেওয়া আছে 6। তাহলে 100 কেটে গেল, 2 দিয়ে কাটলে 50 আর 2 দিয়ে কাটলে 3, 50/3। আর তো ভাগ যাচ্ছে না, তাহলে কি ভাগ করে দিই। তাহলে 50/3 ভাগ করো। তাহলে একবার যাচ্ছে 3, তাহলে থাকলো কি 2 0। তাহলে 6 বার নিয়ে নি, 18 2। তাহলে 16 পূর্ণ 2 এর 3 বছর। তাহলে কি কত সময় লাগবে দ্বিগুণ হতে? দ্বিগুণ হতে সময় লাগবে 16 পূর্ণ 2 এর 3 বছর। তাহলে এখানটায় লিখে দিই 16 পূর্ণ 2 এর 3 বছর। এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। 8 নাম্বারটায় কি বলা আছে দেখো, মান্নান মিত্রা কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে এখানটায় কি দেওয়া আছে যে তিনি দেখলেন যে সুদের পরিমাণটা আসলের 3/8%। তাহলে ধরে নি, তাহলে কি 8 নাম্বার। তাহলে ধরি আসল x টাকা। তো তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে সুদের পরিমাণ আসলের 3/8%। তার মানে তিনি দেখলেন যে সুদ অর্থাৎ যে আই যেটা, সেটা কি আসল এর সাথে এর 3/8 অংশ, 3/8 অংশ। তাহলে তিনি দেখলেন যে সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। তাহলে আসলের মানটা বসাই x, এর উঠে গিয়ে গুণ 3/8 টাকা। তাহলে কত হয়ে গেল এখানটায় গুণ করলে? 3x/8 টাকা। এটা হয়ে গেল কি সুদের মান। আর কি দেওয়া আছে? আর বলা আছে কি তিনি 6 বছর পরে এই ঘটনাটা ঘটতে দেখেছিলেন। তাহলে সময় টি সমান 6 বছর। তো তিনি কি জানতে চেয়েছেন? তিনি জানতে চেয়েছেন কি যে এক্ষেত্রে সুদের হার কত ছিল, অর্থাৎ 8টা বের করতে বলেছে। তাহলে আমরা আর এর ফর্মুলা তো জানি, তাহলে সেটা লিখে নি। কি আমরা জানি আর সমান ফর্মুলা কি 100 গুণন আই নিচে পি গুণন টি। তাহলে এখানে পি টি আই তিনটেই মান জানা আছে, বসিয়ে দিই মানগুলো। তাহলে 100, আই এর মান কত? 3x, যেহেতু এটা ভগ্নাংশ তাহলে 8টা কি চলে যাবে, নিচে চলে আসবে। তাহলে এখানটায় হয়ে গেল 8। পি এর মান কত? x, আর টি কত দেওয়া আছে? বলা আছে কি 6 বছর। তাহলে 6। তাহলে সব বসানো হয়ে গেছে, এবার কাটাকাটি করি। তো দেখো এখানে x কেটে যাচ্ছে, তাহলে x আর x কাটলাম। 3 দিয়ে কাটলে এখানে হয়ে গেল 2, 2 দিয়ে কাটলে হয়ে গেল 50, 2 দিয়ে কাটি তাহলে এখানে 25, আর 2 দিয়ে কাটলে 4। তাহলে কত হয়ে যাচ্ছে? উপরে হয়ে যাচ্ছে 25 আর নিচে হয়ে যাচ্ছে 4।
25 আর 4 তো কাটাকাটি যায় না, তাহলে ভাগ করে দিই এখানটায়। তাহলে 25 দিয়ে ভাগ করলে 6, তাহলে 24 1, তাহলে 6 পূর্ণ 1 এর 4। তাহলে কি হয়ে গেল, এটা 6 পূর্ণ 1 এর 4%। এটা হয়ে গেল তাহলে কিন্তু অ্যান্সার। অর্থাৎ সেক্ষেত্রে সুদের হারটা ছিল 6 পূর্ণ 1 এর 4%। 9 নম্বরটা কি বলা আছে দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। তার মানে এখানটায় দুটো সংস্থা আছে যারা কিনা ঋণ দেয়। একজনের সরল সুদের হার 4%, আর একজনের সরল সুদের হার 7.4%। যদি একজন কৃষক ব্যাংক থেকে ধার না নিয়ে সমবায় সমিতির সদস্য হয়ে 5,000 টাকা ঋণ নেয়, তবে সুদ বাবদ তার কত টাকা বাঁচবে। অর্থাৎ কি, দুটো ক্ষেত্রে এখানটা হিসাব করতে বলেছে। তাহলে 9 নাম্বার, ফার্স্ট কি ব্যাংকের ক্ষেত্রে, মানে ব্যাংক থেকে যদি ঋণ না নিয়ে সে সমবায় সমিতির সদস্য হয়ে ঋণ নেয়, তাহলে তার কত টাকা বাঁচবে। আর দ্বিতীয়টা আমরা বের করব কি, যে সমিতির থেকে, মানে সমিতির ক্ষেত্রে তো কি বলা আছে, একজন কৃষক যদি 5,000 টাকা ঋণ নেয়, তার মানে এখান থেকেও 5,000 নিত, এখান থেকেও 5,000 নিত। তাহলে আসল পি সমান 5,000 টাকা, আর ব্যাংকের সুদের হার, তাহলে লিখে নি, তাহলে সুদের হার আর এখানটায় বলা আছে কত, 7.4%। আর কি এখানে বার্ষিক ক্যালকুলেট করতে বলেছে, মানে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে কি সময়টা হয়ে যাবে অবশ্যই 1 বছর। তাহলে সময় হয়ে গেল কত, সময় টি সমান 1 বছর। তাহলে এটা ক্যালকুলেট করব। আর সমবায় সমিতির ক্ষেত্রে কি সেটা একবার লিখে নি, আসল সে এখান থেকে একই পরিমাণ টাকাই নিত, তাহলে আসল পি সমান এক্ষেত্রেও 5,000 টাকা, 5,000 টাকা। সুদের হার কত এখানটায়, সুদের হার এর ক্ষেত্রে কম, সুদের হার কত বলা আছে 4%। এখানেও বার্ষিকটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে সময় টি সমান এখানেও 1 বছর। তো কি বলা আছে, সুদ বাবদ তিনি কত টাকা বাঁচাবেন। তাহলে দু ক্ষেত্রে কি আমরা সুদটা হিসাব করে নিই, তাহলে এটাকে আলাদা করে নিচ্ছি। তাহলে সুদ আই সমান কি হয়ে যায়, ফর্মুলা পি আর টি বাই 100। তাহলে মানগুলো বসাই, পি হচ্ছে 5,000, আর হচ্ছে 7.4, টি হচ্ছে 1, আর নিচে 100। তো দেখো এখানটায় কি, এই যে পয়েন্টটা উঠে গেল, পয়েন্ট উঠে গিয়ে নিচে একটা 10 বসলো, তাহলে 0 0 কাটলো, 0 0 0 0। তাহলে দেখো নিচে আর কিন্তু কোনো সংখ্যা রইলো না। তাহলে গুণ করে দিই, এখানে 4 5 20, 0 হাতে থাকলো 2, 5 7 35, আর 2 37। তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণ হচ্ছে 370 টাকা। এই ক্ষেত্রে বের করি সুদ আই সমান সেম ফর্মুলা, তাহলে পি আর টি নিচে 100। পি এর মান কত, এখানে 5,000 গুণন আর 4, টি 1, নিচে 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে দেখো নিচে আর কিছু নেই, তাহলে গুণ করে দিই, তাহলে হয়ে গেল কি 200 টাকা। অর্থাৎ ব্যাংক থেকে যদি তিনি ঋণটা নিত, তাহলে তার লাগতো 370 টাকা, আর সমবায় সমিতি থেকে ঋণ নেওয়াতে তার লাগছে 200 টাকা। তাহলে তার কত টাকা বাঁচবে সেটা হিসাব করি। তাহলে টাকা বাঁচবে 370 বিয়োগ 200, বিয়োগ করে দাও 701। তার মানে টাকা বাঁচছে কত, 170 টাকা। ব্যাস এই অবধি। নাম্বারটা দেখো কি বলা আছে, যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়,
তবে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে কি দেওয়া আছে? আসলটা দেওয়া আছে 292, তাহলে লিখে নি 10 নাম্বার। তাহলে আসল পি সমান সমান দেওয়া আছে 292 টাকা। এই টাকার কি বলা আছে? এই টাকার বলা আছে কি একদিনের সুদ 5 পয়সা। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি 1 দিন। কিন্তু আমরা কি জানি যে ফর্মুলাতে যে টিটা আছে সেটার একক কিন্তু দিনে হয় না, সেটার একক কি বছরে হয়। আর আমরা কি জানি যে 365 দিনেই বছর। তাহলে এটাকে বছর করতে গেলে কি 365 দিয়ে ভাগ করে দিই, তাহলে 1/365 এত বছর। আর কি দেওয়া আছে? সুদ বলা আছে 5 পয়সা। তাহলে সুদ আই ইজ ইকুয়াল টু 5 পয়সা। এবার দেখো দুটো পয়সার হিসাব, মানে কি এখানে টাকাতে আছে এখানে পয়সাতে আছে, তাহলে এটা তো করা সম্ভব না, দুটোকে একই এককে আনতে হবে। তাহলে এটাকে পয়সাটাকে টাকাতে পরিণত করি। আমরা কি জানি যে 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে এটাকে টাকাতে পরিণত করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ। তাহলে এখানটায় কি হয়ে গেল? 5 নিচে 100 এত টাকা। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 2, আর এই শূন্য বসে গেল। তাহলে কত হয়ে গেল? সুদ 1/20 টাকা। তো কি বলা আছে যে তোমরা বের করো যে সুদের হারটা কত। তাহলে আমরা কি জানি? ফর্মুলাটা লিখে নিই। তাহলে কি আমরা জানি কি যে আর ইজ ইকুয়াল টু আই গুণন 100 বাই পি গুণন টি। তাহলে এখানটায় বসিয়ে দিই। আই এর মানটা কত? 1। আর একই রকম ভাবে যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে 20টা কি, যেহেতু আই ওপরে আছে তাই একটা ওপরে বসলো আর 20টা কি নিচে চলে আসলো এটা। তাহলে নিচে লিখলাম 20 গুণন 100 থাকলো। পি এর মান কত দেওয়া আছে? পি বলা আছে কি 292, আর টি দেওয়া আছে কত? 1/365। তাহলে দেখো টিটা তো এখানে ভাগ আকারে আছে, তাহলে উল্টে লিখি এটাকে। তাহলে উপরে থাকলো কি 100, এটা ভাগটা হয়ে গেল কি গুণ। তার মানে কি হয়ে যাবে? এই যে সংখ্যাটা এটা একদম চলে যাবে উপরে। তাহলে 365 নিচে হয়ে গেল 20 গুণন 292। এবার এটাকে কাটাকাটি করি, এই শূন্য শূন্য কাটলো। তাহলে দেখো এখানে 365 একটু বড় সংখ্যা দিয়ে কাটতে হবে, তো 5 দিয়ে তো এটা কাটে না। তো এখানটায় কি 73কে দেখি। তাহলে 73কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল কি 12 × 2 হাতে থাকলো 1, 28, 1 × 29। তাহলে দেখো 73কে 4 দিয়ে গুণ করলে এটা আসে, আর 73কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 5 3 5 15 হাতে থাকলো 1, 35, 1 × 36। তাহলে দেখো 73 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 73 দিয়ে কাটলে এখানে 5, 73 দিয়ে কাটলে এখানে 4। আর কিছু কাটা যাচ্ছে? যাচ্ছে। দেখো এই 2 দিয়ে 10কে কাটা যাচ্ছে, তাহলে উপরে হয়ে গেল কি 5। তাহলে আর কিছু নেই, তাহলে উপরে 5 5 25 আর নিচে হয়ে গেল 4। আর তো কাটাকাটি করা এখানে পসিবল না, তাহলে ভাগ করে দিই। 25 দিয়ে ভাগ করলে 6, তাহলে 24, 1, তাহলে 6 পূর্ণ 1 × 4। অর্থাৎ কি উত্তর হয়ে গেল? যে পার্সেন্টেজটা হচ্ছে 6 পূর্ণ 1 × 4। অর্থাৎ সুদের হার হচ্ছে কি 6 পূর্ণ 1 × 4%। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। 11 নাম্বারটা কি বলা আছে দেখি। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ হবে 168 টাকা। এটা তাহলে দেখো খুবই সিম্পল, এখানে আরটা দেওয়া আছে, পিটাও দেওয়া আছে, আইটাও দেওয়া আছে, তাহলে এখানে টি বের করতে বলেছে। তাহলে এটা তোমরা বাড়িতে করো, যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি অবশ্যই করে দেব। আর 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য যে টেলিগ্রাম গ্রুপটা খোলা হয়েছে সেখানেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সেখানে কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে শেয়ার করি, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে সেখানটায় কিন্তু তোমরা ইজিলি বলতে পারবে। তো এইখানটায় দেখো 11 নাম্বারটা তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো। 12 নাম্বারটায় কি বলা আছে দেখি। বলা আছে কি যদি বার্ষিক 10% হার
সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে এই অঙ্কটা কিন্তু এতক্ষণের মধ্যে সব থেকে আলাদা অঙ্ক। তো কি বলা আছে এখানে, সুদের হার বলা আছে কি 10%। তাহলে লিখে নি 12 নাম্বার। তাহলে বলা আছে সুদের হার, আর ইজ ইকুয়াল টু বলা আছে 10%। বলা আছে কি যে 800 টাকা জমা রেখে 1200 টাকা ফেরত পেয়েছে। তাহলে কি আসল বলা আছে কত, আসল বলা আছে 800 টাকা। এইবার 800 টাকা জমা রেখে সে সুদে আসলে ফেরত পেয়েছিল 1200 টাকা। তাহলে সুদ আসল হচ্ছে 1200। তাহলে সুদ আসল হচ্ছে কি 1200 টাকা। তো আমরা কি জানি যে সুদ আসল কি করে তৈরি হয়, সুদ যোগ আসল হয়ে তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা সুদটা বের করে নিই। তাহলে সুদ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি 1200 বিয়োগ 800। তাহলে বিয়োগ করে দাও, কত হয়ে যাচ্ছে এখানে 400। তাহলে 400 টাকা হয়ে গেল কিন্তু এখানটা। তো বলা আছে কি এই টাকাটা কত বছরের জন্য ব্যাংকে ছিল, অর্থাৎ সময়টা চেয়েছে। তাহলে লিখে নি কি, আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু হয়ে যায় কি আই গুণন 100 নিচে পি আর। তাহলে এখানটায় কি মানগুলো বসিয়ে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো এখানটা আই কত দেওয়া আছে, আই বলা আছে 400 গুণন 100, পি কত বলা আছে, পি বলা আছে কি 800, তাহলে 800 আর আর এর মান দেওয়া আছে 10। তাহলে এখানে লিখলাম 10। অনেক শূন্য আছে, তাহলে শূন্যগুলো কাটি, 0 0 0 0 কাটলো, এখান থেকে একটা কাটলো, 4 দিয়ে 8 কে কাটলে 2, 2 দিয়ে 10 কে কেটে দিই, তাহলে হয়ে গেল 5। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 5 বছর। তাহলে এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে দেখো আজকের ভিডিওতে 1 থেকে 12 অবধি সমস্তটা অঙ্ক করা হলো। ভালোভাবে অঙ্কগুলোকে পড়ে নিয়ে তারপরে করো, তাহলে কিন্তু মুখস্থ করার দরকার পড়বে না। আর যেহেতু বারবার করে এটা দেখা যাচ্ছে যে মাধ্যমিকের কোশ্চেন কিন্তু বই থেকে আসছে না, সুতরাং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাটা কিন্তু খুব দরকার। কনসেপ্ট ক্লিয়ার করে ফর্মুলা বুঝে নিয়ে তবে অঙ্ক করো, তাহলে দেখবে বইয়ের বাইরে থেকে অঙ্ক আসুক আর যেখান থেকে অঙ্ক আসুক, অঙ্ক কিন্তু তুমি অবশ্যই পারবে। এবং ক্যালকুলেশনটা একটু সাবধানে করো, যাতে কোনো ভুল হওয়ার চান্স না থাকে। তো আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। সেই ক্লাসে আমরা বাদবাকি অঙ্কগুলো সলভ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।